প্রিয় শিক্ষার্থীরা, আমরা অষ্টম শ্রেণীতে পাশ করে নবম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে। কেমন আছে তোমাদের? আর দীর্ঘদিন পর আমাদের স্কুলের ক্লাসের কার্যক্রম শুরু হচ্ছে। আজকে নবম শ্রেণীতে তোমাদের প্রথম ক্লাস। আজকের প্রথম ক্লাসে আমি তোমাদের গণিত বইয়ের অধ্যায় 1-এর আলোচ্য বিষয় হচ্ছে প্রাথমিক জীবনের সেট। এই সেট অধ্যায়ের সেশন 1-এ তোমাদের সামনে আমি আজকে আলোচনা করব সেটের ধারণা, গণিতে সেটের প্রয়োজনীয়তা এবং সেট রাখার পদ্ধতি সম্পর্কে। আশা করি তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি উদযাপন করবে। সেটের ধারণা। আচ্ছা, তোমরা তো নবম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছো। তোমাদেরকে বিদ্যালয়ের পক্ষ থেকে এক সেট বই দেওয়া হয়েছে, তাই না? তোমরা কি বলতে পারবা বইগুলোর নাম কি? আচ্ছা, তোমরা যদি বলতে না পারো তাহলে দেখো, ইপসি নামের একটি মেয়ে অষ্টম শ্রেণী পাশ করে নবম শ্রেণীতে ভর্তি হয়েছে। তার বিদ্যালয় থেকে তাকে এক সেট নতুন বই দেওয়া হলো। সে বইগুলোর নামের একটি তালিকা তৈরি করলো। তার নামের তালিকাটি আমরা লক্ষ্য করি: বাংলা, ইংরেজি, বিজ্ঞান অনুশীলনী, বিজ্ঞান অনুসন্ধানী, গণিত, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, শিল্প সংস্কৃতি এবং ইসলাম শিক্ষা। তাহলে তোমরাও তো এই টাইপের এই ধরনের একটি বই সেট তোমরা পেয়েছো, তাই না? জি স্যার। এখন আমরা আরেকটি ব্যাপার দেখি। মিনা নামের একটি মেয়ে, সে ছবি আঁকতে অনেক পছন্দ করে। সে তার ভাইয়ের কাছ থেকে একটি রং পেন্সিলের প্যাকেট উপহার পেল। বড় ভাই হিসেবে ছোট বোনকে একটি রং পেন্সিলের প্যাকেট উপহার দিল। মিনা আনন্দের সাথে প্যাকেটটি খুলে 8টি রঙের পেন্সিল দেখতে পেল। তার পেন্সিলের রঙগুলো হলো বেগুনি, নীল, আকাশী, সবুজ, হলুদ, কমলা, লাল এবং কালো। তাহলে এখানেও একটি কি সেট, এক সেট রং পেন্সিল। আবার আমরা জানি আসন্ন টি20 বিশ্বকাপ খুবই নিকটে। এই আসন্ন টি20 বিশ্বকাপ স্কোয়াডের মধ্যে আমাদের সবাই আগ্রহ থাকে কোন কোন খেলোয়াড়রা এই আসন্ন টি20 বিশ্বকাপে খেলতে পারবে। এবার আসন্ন টি20 বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের স্কোয়াডে সম্ভাব্য খেলোয়াড়দের নামের তালিকা এখানে দেওয়া হয়েছে। আমরা লক্ষ্য করি, এখানে থাকবে বাংলাদেশের বিশ্বের বিখ্যাত অলরাউন্ডার সাকিব আল হাসান, থাকবে লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ এবং তানজিম হাসান। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে খেলোয়াড়দের নামের তালিকা দেওয়া হয়েছে। আসলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু বইয়ের তালিকা, কিছু রং পেন্সিলের নামের তালিকা এবং কিছু খেলোয়াড়দের নামের তালিকা। আসলে এগুলি হচ্ছে সেট বলতে আমরা বুঝি বাস্তব অথবা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ। অর্থাৎ একত্রে যখন আমরা বাস্তব বস্তু অথবা চিন্তা জগতের বস্তুকে একত্রে যখন কল্পনা করব তখন তাকে আমরা বলতে পারবো সেট। যেমন শ্রেণীকক্ষে এখানে ছেলে শিক্ষার্থীরা তারা একটা সেট, আবার মেয়ে শিক্ষার্থীরা তারাও কি একটা সেট। এভাবে আমরা সেট শব্দটি প্রাত্যহিক জীবনে নানা ক্ষেত্রে ব্যবহার করে থাকি। আমরা একটা বিয়ের অনুষ্ঠানে যাব, সেখানে আমরা দেখতে পাই আমরা উপহার হিসেবে তার জন্য নিয়ে যাই ডিনার সেট নিয়ে যাই, টি সেট নিয়ে যাই, স্যুপ সেট নিয়ে যাই। অর্থাৎ সেট শব্দটি আমরা প্রাত্যহিক জীবনে নানা ক্ষেত্রে ব্যবহার করে আসছি। আশা করি সেট সম্পর্কে তোমরা ধারণা পেয়েছো। তোমাদেরকে জিজ্ঞেস করব প্রথমে, মোহন স্যার আপনি দাঁড়ান। আপনি বলেন তো এখান থেকে কি বুঝলেন সেট কি? স্যার, আমরা এখান থেকে সেট করতে বুঝছি যে আমাদের প্রাথমিক দৈনন্দিন জীবনে যে সেটটা আমাদের সাথে আমি যাবো, আপনি যাবেন। আপনি বলেন
সেট কি? উনি তো সেটের ধারণা বলেন, আপনি বলেন তো সেট কি? সেট হচ্ছে আমাদের বাস্তব জীবন আর কল্পনা জগতের সাথে সম্পৃক্ত এমন একটি প্রশ্ন। তাহলে আমরা বুঝতে পারছি আমরা যদি সেটের সংজ্ঞা লিখতে চাই তাহলে আমরা এইভাবে লিখতে পারি বাস্তব অথবা বিমূর্ত বিমূর্ত বস্তুর সমাবেশ, সমাবেশ মানে একত্রে, সমাবেশ বা সংগ্রহ। আমি যা বসব সেট বলে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দুটি শব্দ লিখছে, একটা হচ্ছে বাস্তব আর আরেকটা হচ্ছে বিমূর্ত। বিমূর্ত বলতে তোমরা কি বুঝো বলতে পারবা কেউ? এভরিওয়ান অফ দি ক্লাস? চিন্তার কল্পনা। বিমূর্ত মানে কল্পনা, অর্থাৎ যার ওজন নাই, যার অবস্থান বা অস্তিত্ব শুধু চিন্তা জগতের মধ্যে নিহিত, সেগুলি হচ্ছে বিমূর্ত। তাহলে সেটের উপাদান বিমূর্তও হতে পারে। বিমূর্ত কেমন? যেমন এখানে খেলোয়াড়দের নামের তালিকা, এই নামের তালিকা এটাকে কিন্তু শুধু নামগুলোকে বোঝানো হয়েছে। এই নামগুলো কোনো ওজন নেই, নামগুলোর কোনো শক্ত রূপ নেই, নামগুলোকে ধরা যায় না, ছোঁয়া যায় না, অর্থাৎ এটা হচ্ছে বিমূর্ত ধারণা। এই বিমূর্ত উপাদানও কি সেটের উপাদান হতে পারে। তাছাড়া বাস্তব উপাদানের মধ্যে কি রয়েছে? যেমন তোমাদের বাংলা বই, ইংরেজি বই, গণিত বই, এগুলো কিন্তু ধরা যায়, ছোঁয়া যায় এবং এগুলো কি রয়েছে? ওজন রয়েছে। তাহলে এগুলো হচ্ছে বাস্তব বস্তু। তাহলে সেটের উপাদান সম্পর্কে আমরা জানতে পারলাম, সেটের উপাদান বাস্তব হতে পারে, বিমূর্ত হতে পারে। এইজন্য সংজ্ঞার ক্ষেত্রে আমাদের উল্লেখ করতে হবে বাস্তব অথবা বিমূর্ত, অর্থাৎ মনোজগতের, চিন্তা জগতের বস্তুর সমাবেশ বা সংগ্রহকে বলা হবে কি সেট। আশা করি সেট সম্পর্কে তোমরা ক্লিয়ার একটা ধারণা পেয়েছো। এখন আমাদের দ্বিতীয় অংশ হচ্ছে গণিতে সেটের প্রয়োজনীয়তা। অধ্যায়ের শিরোনামে লিখেছি প্রাত্যহিক জীবনে সেট, অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে নানা ক্ষেত্রে সেট আমরা ব্যবহার করি। সেটের প্রয়োজনীয়তা বোঝার জন্য তোমাদের সাথে আমি একটি উদাহরণ শেয়ার করব। সবাই সবার পারছেন লক্ষ্য করো। এখন উক্ত অলিম্পিয়াডে প্রাপ্ত নম্বরগুলোর মধ্যে 60% এর অধিক যারা নাম্বার পেয়েছে তাদেরকে আমরা ধরে নিলাম এ সেটের অন্তর্ভুক্ত, এর অন্তর্ভুক্ত। তাহলে 60% এর অধিক নাম্বার কোনগুলো বলো তো? একজন বলো, শুধু নাম্বারগুলো বলবা। 72, 79, 63, 90, 77, 74, 81, 78, 76, 80। এবং যারা 60% এর নিচে নম্বর পেয়েছেন তাদেরকে আমরা ধরলাম বি। তাহলে বি ইকুয়াল কি কি হবে বলো তো? 58, 58, 33, 33, 45, 45, 35, 35, তারপর 50, 59। আমরা এখানে লক্ষ্য করি যে 60% এর কম নাম্বার পেয়েছে এমন শিক্ষার্থী কতজন? 1 2 3 4 5 6 জন। এবং 60% এর অধিক নম্বর পেয়েছে এমন শিক্ষার্থী কতজন? 1 2 3 4 5 6 7 8 9 10। 10 জন। আর এখানে কতজন? 6 জন। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রায় দ্বিগুণ শিক্ষার্থী, প্রায় এক তৃতীয়াংশ শিক্ষার্থী 60% এর নিচে নম্বরটা কম পেয়েছে, মানে কম পেয়েছে। আর এখানে 10 জন শিক্ষার্থী 60% এর অধিক নম্বর পেয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমরা যখন এইভাবে যখন উপাত্তগুলোকে আমরা দেখি তাহলে সহজেই আমরা কি একটা বিষয় সহজে আমাদের কাছে বোধগম্য হয়, সহজ হয়, বুঝতে সহজ হয়, ঠিক কি না? তাহলে এইভাবে আমরা প্রাত্যহিক জীবনে এই ধরনের বিভিন্ন গাণিতিক প্রক্রিয়া ব্যবহার করে বা সেট ব্যবহার করে আমরা কি করতে পারি? সহজে একটা বিষয় সম্পর্কে ধারণা অর্জন করতে পারি। কিন্তু সেট যখন আমরা লিখব, সেট হিসেবে যখন লিখব তখন আমরা এইভাবে লিখে দিলে হবে না। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে, অর্থাৎ দ্বিতীয় বন্ধনী কি করতে হবে? ব্যবহার করতে হবে। তাহলে সেটি কি হয়ে যাবে? সেট হয়ে যাবে। এটা আমি আলোচনা করব সেট লেখার পদ্ধতির মধ্যে। এখন আমি আলোচনা করব সেটকে কিভাবে লিখবা। এক্ষেত্রে আমরা লক্ষ্য করি এখানে 72 70 মানে 79
63, 90, 77, 74, 81, 78, 76, 80 এই প্রত্যেকটি উপাদানের পরপর কি চিহ্ন ব্যবহার করেছি বলতো? কমা চিহ্ন ব্যবহার করেছি। তাহলে এখান থেকে একটা ক্লিয়ার মেসেজ আমাদের কাছে একটা পরিষ্কার একটা ধারণা তৈরি হয়েছে যে সেটের যখন উপাদানগুলো লিখবো আমরা একাধিক উপাদান হলে পরপর কি চিহ্ন ব্যবহার করব? কমা চিহ্ন ব্যবহার করব। তাছাড়া স্যার লক্ষ্য করো স্যার এখানে দ্বিতীয় বন্ধনী ব্যবহার করেছি। তোমরা কি তৃতীয় বন্ধনী ব্যবহার করবা? প্রথম বন্ধনী ব্যবহার করবা? তাহলে সেট লেখার ক্ষেত্রে আমাদের অবশ্যই দ্বিতীয় বন্ধনী কি করতে হবে? ব্যবহার করতে হবে। তাছাড়া আরেকটি বিষয় লক্ষণীয়, স্যার কিন্তু এখানে ছোট হাতের বর্ণ অর্থাৎ স্মল লেটার ব্যবহার করিনি, এখানে কি লেটার ব্যবহার করেছি? ক্যাপিটাল লেটার ব্যবহার করেছি। তাহলে এটা মাথায় রাখতে হবে যে সেটকে প্রকাশ করার জন্য আমরা যে লেটার ব্যবহার করব সেটা অবশ্যই ক্যাপিটাল লেটার হবে। তাহলে এখান থেকে সেট লেখার পদ্ধতির ক্ষেত্রে আমরা কি কি জানলাম? সেটকে লিখতে হয় ইংরেজি প্রকাশ করতে হয় ইংরেজি বর্ণমালা ক্যাপিটাল লেটার দিয়ে। সেটের উপাদান একাধিক হলে পরপর কি চিহ্ন ব্যবহার করতে হবে? কমা চিহ্ন ব্যবহার করতে হবে এবং কি বন্ধনী ব্যবহার করতে হবে? সেকেন্ড ব্র্যাকেট অর্থাৎ দ্বিতীয় বন্ধনী কি করতে হবে? অবশ্যই ব্যবহার করতে হবে। কার কোনো প্রশ্ন সেট লেখার পদ্ধতি নিয়ে? না। আমরা যখন সেটকে লিখবো লেখার ক্ষেত্রে কার কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তাহলে আমি এখানে তোমরা বুঝতে পেরেছো কিনা তার যাচাই করার জন্য কয়েকটা উদাহরণ লিখছি, তোমরা বলতে হবে। বলতো প্রথম সেটটি সঠিক কিনা? কেন? এখানে সেটকে প্রকাশ করা হয়েছে কি দিয়ে? স্মল লেটার দিয়ে। আমরা কি জানি? সেটকে প্রকাশ করা হয়েছে ইংরেজি বর্ণমালা বড় হাতের তারপর আপনি দাঁড়াবেন। বলেন তো দ্বিতীয় সেটটি কি সঠিক কিনা? ফাল্গুনি স্যার, নাম হচ্ছে ফাল্গুনি। জি স্যার, ঠিক আছে। নতুন তো নাম জানা নেই। স্যার সঠিক আছে। সঠিক। সেটকে প্রকাশ করা হয় ইংরেজি বর্ণমালা বড় হাতের লেটার দিয়ে এবং সেটের উপাদান হিসেবে যদি লিখতে হয় তাহলে বড় হাতের লেটার ব্যবহার করা যাবে না। বড় হাতের লেটার তখন বর্জনীয়। আমরা কি ব্যবহার করতে হবে? স্মল লেটার ব্যবহার করতে হবে। পড়াশোনাতে মনোযোগ নেই, খালি